অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৮১। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অন্তুর একটু গা গরম। আমজাদ সাহেব সারা রাত বাড়ি মাথায় করে রাখেন। রাবেয়া বিরক্ত হয়ে বলেন, উফ, অন্তিকের আব্বা, রাতভর চেঁচাবে না। কানের গোড়ায় বসে চেঁচালে শরীরে আরো খারাপ লাগে। তুমি ঘরে যাও, আমি দেখি। কিন্তু আমজাদ সাহেব রাবেয়াকে এসব কাজে একটুও ভরসা করেন না। অন্তু এক নম্বরের বোবা, জ্বরে ফিট খেয়ে গেলেও বলবে না। আর রাবেয়া ঘুমে পড়ে থাকবেন। সুতরাং তিনি রাবেয়ার ধমক খেয়েও সারা রাত মাথার কাছে বসে অজিফা পাঠ করেন। আর একটু পরপর কপালে হাত রাখেন। অন্তু বিরক্ত হয়ে বলে, আব্বু, আমি কিন্তু সুস্থ এবং ঘুমাচ্ছি। কিন্তু তোমার এই একটু পরপর কপালে হাত রাখায় আমার ঘুম ভাঙছে। যাও তো, রুমে যাও। আজ অন্তু আছে, না অন্তু নেই। অন্তু ফুরিয়ে গেছে। আর আমজাদ সাহেব নেই। আজ রক্তাক্ত অন্তু দুর্গন্ধে ভরপুর এক ধুলোমাখা মেঝেতে পড়ে রইল। অন্তুর মাতৃত্ব ধুয়ে কলকল করে রক্ত ছুটে যাচ্ছে দেহ ছেড়ে। তার ব্যথায় ছটফট করার মতো আপন কেউ নেই কোথাও। এ সময় অন্তুর মাকে খুব দরকার। রাবেয়া জানেন না তার গর্ভের ধন গর্ভ হারিয়ে মৃত্যুপথে। রক্তপাত থামানো মুশকিল হয়ে যাচ্ছিল। অ্যানেস্থেশিয়া ব্যবহার না করে সম্পূর্ণ অনুভূতি সম্পূর্ণ অবস্থায় অন্তুর গর্ভজাত বস্তু ছিঁড়ে আনা হয়েছে গর্ভাশয় থেকে। সুতরাং জরায়ুপথে ডায়ালেটর ও ভ্যাকুলিয়াম যখন ব্যবহার করা হয়েছে, অন্তুর শরীর অসহ্য ব্যথায় নিদারুণ কাতরেছে। এ অবস্থায় অস্ত্র চালানোই ক্ষত তৈরি হয়েছে। অন্তুর সাথে যা হলো তা জীবিত কোনো নারীর সাথে হতে নেই। অন্তুর এরপর মানসিকভাবে ভারসাম্য হারাতে পারে। গর্ভধারণ ক্ষমতা আর থাকবে না। ক্যান্সার হলে অবাক হওয়ার কিছু নেই। এছাড়া যে অস্বাভাবিক পরিবেশে এবং সংবেদনশীল কাজটি সম্পূর্ণ হলো, যে কোনো ধরনের ইনফেকশন না হলেও সেটা অবাককর বিষয় হবে। কিন্তু ডাক্তারের কিছু করার নেই। গোপনে দুটো ন্যাপকিন অন্তুর নিম্নদেশে পড়িয়ে ওভাবেই ফেলে চলে যেতে হলো হামজার নির্দেশে। যদি অন্তু না মরে তবে আবার না হয় আসবে তারা। তবে এখন আর কোনো তদবির নেই। ডাক্তার ও নার্সগুলো এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ফিরে গেল। অন্তুর দেহটা নাড়িসেরা ভ্রূণের পাশে পড়ে রইল অবরুদ্ধ হলরুমে। সেখানে অন্তুর পিঠের নিচে একখানা বিছানা নেই। নেই মাথার নিচে বালিশ। নেই পরিচ্ছন্নতা, ওষুধ বা দেখার মানুষ। স্নেহের হাত, খাবার পানি, যত্ন, আলো। নিশুতি রাতে একটি ছিন্ন ভিন্ন অচেতন নাপাক রক্তে গড়াগড়ি খাওয়া নারী দেহ আমির নিবাসের মেঝেতে ফেলে কতগুলো মানুষ বহুদূর চলে গেল নিজেদের গন্তব্যে। হয়তো আমজাদ সাহেব এসে বসলেন অন্তুর শিয়রে। অন্তু চোখ মেলে দেখল না। হয়তো রাবেয়া সুদূর কুষ্টিয়ায় এক কুঠির মেঝেতে জায়নামাজ বিছিয়ে বসে তাহাজ্জুদে কাঁদলেন অঝরে। অন্তুর কানে পৌঁছালো না সেই সুর। অন্তু আরামে শুয়ে রইল। তার শরীর থেকে সদ্য বিচ্ছিন্ন ভ্রূণটা কি চেয়ে দেখল তার অভাগিনী মাকে। একটু ব্যথা পেল ভ্রূণটা, পেল না। ৩ মাস বয়স তার। সে সবে জয় আমিরের সৌর্য রক্তপিণ্ড থেকে মায়ের রক্তের ভাগ পেয়ে সেজে উঠতে শুরু করেছিল। সে নিজেই বোধহয় অভিমান করেছে। তাকে পরিণত হতে বাধা দেওয়ায় মায়ের ওপর বাপের ওপরে একটু বেশি। রউফ কাউসারের একটি ৩ বছরের ছেলে আছে ও স্ত্রীকে নিয়ে পরিবার তার। এটা একটা ভালো খবর হামজার জন্য। এইরকম কিছু সে ভাবতে চায়নি। সে একজন সমাজসেবক। প্রথমে রউফকে ভালো অঙ্কের পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স উন্নতি করতে চেয়েছিল সে। কিন্তু রউফ নিজের অবস্থার উন্নতি চায় না। হামজার কিছু করার নেই। কবিরকে কোনোভাবে এর মাঝে ঘোড়াঘাট যাবার সুযোগ দেওয়া হবে না। সে কবিরকে বলবে সে অন্য ছেলেদেরকে সব ব্যবস্থা করে দিয়েছে। সে যেন শুধু জয়ের সাথে থাকে। হামজা ঠিক করেছে আরমিনকে সে মারবে না, তুলে দেবে এমপির হাতে। জয়ের কাছে নিজেকে সাফ রাখার এর চেয়ে ভালো উপায় নেই। সে খুব দুঃখের সাথে জয়কে বলবে, আমি আরমিনকে বাঁচাতে পারিনি, এবং সেটাও তোর জন্যই। তুই যদি সেই দিন বউকে আমির নিবাসে না রেখে আসতি, এতদিনও আমার সীমানায় ছিল। ওকে কেউ ছুঁতে পর্যন্ত পারেনি। আর তোর কি মনে হয়েছিল এমপির লোকেরা খোঁজ পাবে না তোর বউ কোথায়? এতে আর একটা চমৎকার কাজ হবে। সে এর মাধ্যমে এমপির কাছে নিজেকে সাময়িক একটা ভরসা তৈরি করবে এবং এটাও বলবে সে ইলেকশন করবে না। সিনিয়র এমপি সাহেবই এই আসনে এমপি হবার একমাত্র যোগ্য ব্যক্তি। এমপি খুশি হয়ে হামজাকে বুকে জড়াবে। হামজা তারপর এমপিকে খুন করবে। এমনভাবে খুন করবে যেন সাধারণ মানুষ লাশ দেখার সাহস না পায়। টিভি চ্যানেল এবং নিউজ পেপারে লাশের ছবি ঝাপসা করে ছাপাতেও সংকোচ হবে।
জয়কে মারতে চাওয়া মানুষকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা হামজার পক্ষে সম্ভব না, এবং রউফ কাউসারের বাচ্চা ছেলেটাকে কয়টা দিন বড় ঘরে ঘুরতে আনা হবে। বিকেলের দিকে দোলন সাহেব এলেন। সুস্থির দায়সারা গোছের সুখী সুখী মানুষটা আজ একটু অস্থির বোধ হয়। উড়ো খবর পেয়েছেন তিনি, হামজার বড় ঘরে কিছু ঘটেছে। তিনি ভাবটা এমন করলেন যেন তিনি হামজাকে দেখতে এসেছেন। এক ঝুড়ি ফল ও মিষ্টি এনেছেন। হামজা বৈঠক কক্ষের সোফায় বসা, চোখে সাদা চশমা, হাতে মোটা একখানা দর্শন ও রাজনীতির বই। যেমন শরীর ও চেহারাখানা শৌর্যে ভরপুর, তেমন তার শোভন ভঙ্গিমা, গভীর মনোযোগ বইয়ে। কেমন আছো তুমি? শরীরের কি হাল হয়েছে? হামজা বই বন্ধ করে হাসল। আপনি ভালো আছেন? কি খবর? তুই নাশতা নিয়ে আয় তো। ওসব লাগবে না, তোমাকে দেখতে এলাম। কি করেছো শরীরের? উত্তরে হামজা বলল, ওদিকের কি হাল? এদিকের হাল বলো। জয়ের এইসব কি করে হলো? জানি না স্যার, শত্রুরা পাখা লাগিয়েছে পিঠে। পাখা কাটাকাটিতে দিন ব্যস্ত যাচ্ছে, তার ওপর দুজনেরই দেহ জখম। দোলন সাহেব কথা বের করার জন্য নিজের উকালতির মার খাটালেন। সব শত্রু তো বন্দি তোমার খাঁচাই, আবার নতুন জুটিয়েছ? হামজা হাসল। পাখিগুলো উড়িয়ে দিয়ে খাঁচা খালি করে ফেলেছি, এগুলো বাইরের। দোলন সাহেব এক ধাক্কা খেলেন। আন্দাজ সত্যি তার অস্থিরতা এবার বাইরে বেরিয়ে আসার পর্যায়ে। তবুও তিনি হাসলেন। কাউকে বাঁচিয়ে রাখুনি? মানে সওয়াল জবাবের জন্য আর আমাকে লাগবে না? সেই জনকে উড়িয়ে দিয়েছ? হামজা সম্মতিসূচক হাসল। দোলন সাহেব ঘেমে উঠলেন। মুরসালিনের মুখটা সামনে এসে বড্ড জ্বালাতন করছে। হাতের আঙুলের ডগা শিরশির করতে লাগলো ওনার। তিনি হাসপাতালে জয়কে দেখতে গিয়ে অন্তুকে ওখানে পাননি। জোর করে হাসলেন। সব কই? বাড়ি এত শুনশান? ও আচ্ছা, জয়ের কাছে কে রয়েছে, ওর বউ নাকি? হামজা বলল, না। ব্যাস, এইটুকুই। আর কিছু না বলে হামজা তুলিকে তাড়া দিল নাশতা আনতে। দোলন সাহেব টের পেলেন হামজা ব্যাপারটা গিলে খাচ্ছে। ওনার বুক টিপটিপ করতে লাগলো। বড্ড অবাক হলেন। মুরসালিনের নীতি ও মতাদর্শে তিনি একমত। না নাকি হ্যাঁ তার জানা নেই। অন্তুকে তিনি স্বল্প পরিচিতা এক মেয়ের বয়সী মেয়ে হিসেবে চিনেন মাত্র। তাহলে এই দুটো সত্তার জন্য ওনার মতো দায়সারা মানুষের ভিতরে এ ধরনের উদ্বেগের কি কারণ? তুলি চা দেবার সময় কেমন করে একবার দোলন সাহেবের দিকে তাকালো। তিনি হামজার সামনে বসে চা পান করতে করতে পণ করলেন হামজার বিরুদ্ধে কেসটা তিনি নিজে লড়বেন। রউফ কাউসারের ওনাকে প্রয়োজন এখন। তিনি যাবেন রউফ কাউসারের কাছে। রিমি গোসল খাওয়া ছেড়ে দিয়েছে, বিছানার সাথে মিশে শুয়েছিল। রাত তখন 12টার পার। কয়েক প্যাগ মদ পান করে রুমে যায় হামজা। ওষুধ খাওয়া হয়নি রাতের। হামজা ডাকল, রিমি, ওঠো। গোসল করনি? খাওনি? আমাকে শাস্তি দিচ্ছ না? আমি না হয় পাপ করেছি, তুমি করনি, তাহলে নিজের ওপর এই অবহেলা কেন? ওঠো, বলো আর কি শাস্তি বাকি আছে আমাকে দেবার? রিমি নড়ল না। তুমি কি চাও আমি জবরদস্তি করি? মেজাজ ভালো থাকে না আজকাল। আর কত ধৈর্যের পরীক্ষা নেবে, যেখানে এখন তোমাকে আমার অনিবার্য প্রয়োজন। রিমিকে ধরে পাশ ফিরিয়ে মুখটা দেখল হামজা। চেনা যাচ্ছে না। সেখানে আজ অভিমান নেই, পাথরের মতো নিষ্প্রাণ, আবেগহীন। উস্কো খুস্কো চুল, ঠোঁট দুটো শুকনো। রিমির চোখের এই অভিমানহীনতা হামজাকে দিশেহারা করে তুলতে চাইল। তার কি একাধারে সবার কাছে ঘৃণিত হবার পর্যায় চলছে? হামজার ভেতরটা দমে এলো। সে তো খুব বেশি কিছু চাইছে না। সে শুধু তার আগের সেই পরিবার, ক্ষমতা আর পিছুটানহীন জয়কে চাইছে। এসব তো তারই। নিজের জিনিস হারিয়ে যাওয়ার পথে থাকলে সেসব রক্ষা করার চেষ্টাটা কি করা অপরাধ? এরা বুঝছে না কেন? রিমিকে বসিয়ে মুখটা আজলাই ধরল। আমার দিকে তাকাও। কি করেছি আমি? যখন ঘেন্নাই করবে তো ভালোবেসেছিলে কেন? তখন আর এইখানকার আমি তো একই। তাহলে তোমার অনুভূতি কেন দুরকম হবে রিমি? রিমির চোখ বেয়ে পানি পড়ল। মনে হলো কোনো পাথরের মাথায় পানি ঢালা হয়েছে। সেই নিথর পাথরের গা বেয়ে পানি চুইয়ে নিচে নামছে। তাতে পাথরের কোনো যায় আসে না। অনেকক্ষণ পর রিমি শুধু জিজ্ঞেস করল, কি করেছেন আপনি আরমিনের সাথে? কি করেছি? কি করতে পারি আমি? কি বোঝাতে চাচ্ছ? কোনো কিছুই অসম্ভব নয়। তাই আন্দাজ সব ধরনের নোংরামিই রেখেছেন, যাতে জানার পর অবাক না হতে হয়। হামজা অবাক হয়ে তাকিয়ে রইল রিমির দিকে। আমি কি করেছি সেটা শুধু দেখবে। ও আমার সাথে কি কি করেছে তাতে যায় আসে না তোমার?
আমাকে ফাঁসির দড়ির সামনে নিয়ে দাঁড় করিয়েছে। তুমি সেটাতে সম্মতি? খুশি? আমি সবকিছু ছেড়ে ছুড়ে কায়েদি হিসেবে পৌঁছে যাই আইনের দণ্ডের সামনে। চাও সেটাই? আমি আজ কিছুই চাই না। তবুও একটা কিছু চাই আপনার কাছে, যা শুধু আপনি দিতে পারেন। হামজার চোখ লাল হয়ে উঠল। রিমির শরীর থেকে হাত দানবের মতো কঠোর হলো। মুখে উচ্চারণ করো না। সহ্য করতে পারবো না। উল্টাপাল্টা কিছু করে বসবো। আরো ব্যথা পাবে। রিমি তাতে আরো দ্বিগুণ উৎসাহ পেয়ে বলল, আমাকে তালাক দিন। আপনার উল্টাপাল্টা কিছু করার হিসেবে আমি আমার মুক্তিই চাই। হামজার যেন অবাক হবার কাল চলছে। রিমির স্বর বলে মনে হলো না এটা। চোখ বুজে ভারী শ্বাস ফেলে নিজেকে সামলে হামজা রিমির শাড়ি খুলল। শাড়ি খোলার সময় নগ্ন পেটে বেশ কয়েকটা চুমু খেলো। কোমরটা জড়িয়ে ধরে রিমির হাঁটুর কাছে বসল। সত্যি বলবে? তুমি চাও আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করি? হামজার কথায় রিমি উত্তরে বলল, এটা ঠিক করার আমি কে? আমার সাথে আর কি এমন করেছেন আপনি? অন্যায় যাদের সাথে হয়েছে তারা ঠিক করবে আপনার কি হবে। হামজা সহ্য করতে পারল না। ডান হাত এগিয়ে ল্যাম্পটা তুলে দাঁত আটকে এক আছাড় মারল। এত শক্তি প্রয়োগের ফলে ক্ষতগুলো জেগে উঠল যেন। জোরে জোরে শ্বাস ফেলল হামজা। রিমি নির্লিপ্ত বসে রইল নিরুদ্দেশ দৃষ্টি মেলে। তোমাকে কিভাবে বোঝালে তুমি বুঝবে তোমাকে আমার প্রয়োজন? হ্যাঁ, মানসিক, শারীরিক এবং সর্বক্ষণিক সঙ্গী হিসেবে তোমাকে প্রয়োজন আমার। এই কঠিন সময়টা এমন করছো কেন আমার সঙ্গে? প্রয়োজন ব্যাপারটা কঠিন কিছু নয় মেয়র সাহেব। বিকল্প দিয়ে দিব্যি মিটিয়ে নেওয়া যায়। স্যাহ, আমার রিমি, এমন সব কথা কে শিখিয়েছে তোমাকে? তোমার মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? কি জানি কেন আগে করতে পারেনি এই বাড়াবাড়ি। উত্তরে এবার হামজা বলছে, রিমি তো কতক্ষণ? তার মুখ নির্লিপ্ত থাকে, কিন্তু চোখের ওপর রিমির নিয়ন্ত্রণ নেই। ঝুপঝাপ করে আষাঢ়ে বৃষ্টির মতো ঝরে পড়ল নোনা জল। গলা ধরে এলো। দাঁত কিরমির করল হামজা। এই, এই, তোমরা মেরে ফেলবে আমায়? হ্যাঁ, সবাই মিলে পরিকল্পনা করে পেছনে লেগেছো। সব হারানোর পথে আমি। এতদিনে তিলে তিলে কামানো এক একটা খুঁটি আমার নড়বড়ে হয়ে উঠেছে। রিমির হাতটা টেনে নিজের বুকে রাখে হামজা। দেখো তো, টের পাও কিনা এখানকার অশান্তি? বাহ রে, আপনার ভেতরে হৃৎপিণ্ড আছে নাকি? ওটার কাজ তো রক্ত পাম্প করা। তার মানে আপনার শরীরে রক্তও আছে? রংটা কি মানুষের মতো লাল? হামজা হাসল। পশুর রক্ত লাল হয় রিমি? এত কথা আর এরকম কথা কবে শিখলে? কে শিখিয়েছে? আপনার আন্দাজ সঠিক। হামজা মাথা নাড়ে। হুম, এত ক্ষতি করলো সে আমার? রিমির বুক জ্বলে উঠল অজানা এক ঘেন্নার ব্যথায়। আজ এই লোক আরমিনকে ভয় পায়। সে আরমিনকে কি নোংরাভাবে ছুঁয়ে এসেছে। রিমির পেট গুলিয়ে গলা অবধি এলো। হতেই পারে, অসম্ভব না। যন্ত্রের মতো সে হাত বাড়িয়ে হামজার হাতটা নিজের খোলা পেট থেকে সরিয়ে দিতে চাই ঠেলে, যেন ছুটে এসে একদলা ময়লা শরীরে লেগেছে। হামজা শক্ত করে হাতগুলো রিমির শরীরে গেঁথে দিতে পারলে হতো। রিমি আবদার করে, আপনি তালাক দিন আমায়। না না, আমি ছেড়ে যাব না কোথাও। রক্ষিতা হয়ে থাকবো আপনার। ওটার ভার কম। রক্ষিতার আবার ধর্মজ্ঞান কি? মালিক যেমনই হোক, দায় তার নয়। কিন্তু আপনার মতো পুরুষের স্ত্রীর পরিচয় খুব জঘন্য আর ভারী। হামজা কিভাবে সহ্য করলো কে জানে। শুধু বলল, তোমার এসব কথা আরমিনের জন্য বিপজ্জনক হবে রিমি। সত্যি বলছি, আমি তোমায় কিচ্ছু বলবো না। এর প্রতিটা জবাব আরমিন দেবে। তাই চাও? রিমির শরীর শিউরে উঠল। এক লাহাময় কঠিন নির্বিকার মুখে নিদারুণ অসহায়ত্ব ও করুণা দেখা দিল। হামজা খুশি হলো সে বেঁচে আছে। হামজা মোটা একখানা সিগারেট ধরায়। পাজা পাজা ধোয়া তার রিমির খোলা দেহ স্নান করে উঠল তাতে। হামজা সিগারেট ঠোঁটে চেপে রিমির ব্লাউজ খোলে। রিমি চোখ বুজে নেয়, মৃত্যুর অপেক্ষা করে। কিন্তু যখন অন্তর্বাস খুলে যাবে, রিমি হামজার বাহু দগদগে ঘাতে নখের আঁচড় মেরে আর্তনাদ করে ওঠে। ছুবেন না, ছুবেন না। মরে যাব আমি। আমার ঘেন্না লাগছে। প্লিজ মেরে ফেলুন। এত লাঞ্ছিত হয়ে বেঁচে থাকতে নেই নারীর। হামজা সিগারেটের মোটা জ্বলন্ত প্রান্তটা রিমির বুকের বিভাজনের মাঝে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, এই কথাটাও আরমিন বলেছে। আরেকটা প্রাপ্তি বাড়লে তুমি ওর। রিমি কেঁদে উঠল চাপা শব্দে। তখনও জায়গাটি পুড়ে চিরচির করে। রিমির কান্নার আওয়াজ থামালো হামজা। ঠোঁট চেপে ধরল, কামড়ালো মূলত। ক্ষোভ ঝাড়া বললে সঠিক হয়। সাথে সিগারেটটা কোথাও ছুঁড়ে ফেলল।
এরপর ঠোঁট ছেড়ে বুকের পোড়া ক্ষততে গাঢ় চুমু খেয়ে বলল, আমার বিরোধিতা করলে তোমার ভেতরটা এভাবে পুড়বে। তুমি জানো রিমি, পেট্রোলিয়ামকে কাছ থেকে পোড়াতে নেই। পোড়ানোর ইচ্ছে থাকলে দূর থেকে আগুন ছুড়তে হয়। এতে কাছে এসে আমায় পোড়াবে, তুমি পুড়বে না, তা হতে নেই। আমার তো ধর্মই পোড়া, কিন্তু তোমার অদৃষ্ট। এখন আমায় খুশি করো। আই ওন্ট সাজেস্ট মোর। অন্তুর সম্পূর্ণ চেতনা ফিরল দুদিন পর। তখন তরতর করে রক্ত ছুটছে শরীর থেকে। নাকে এসে ঠেকে বিশ্রী দুর্গন্ধ। দুজন নার্সকে পেল অন্তু চোখ খুলে। শরীরে অসহনীয় ব্যথা। তার অচেতন থাকা জরুরি, কিন্তু শরীর জেগে উঠেছে, কারণ অন্তুদেরকে ব্যথাহীন থাকতে নেই। অন্তুর কিছুটা সময় লাগলো মনে পড়তে যে তার কি হয়েছে। তারপর মনে হলো, নার্স কেন এসেছে আবার? তার বাচ্চা তো পড়ে গেছে, এদের আর কি কাজ? আরও কিছু কি আছে অন্তুর কাছ থেকে ছিনিয়ে নেবার মতো? না, অসম্ভব। আর কিচ্ছু নেই এই জগতে। তার হারানোর মতো শেষ সম্পত্তিটুকুও অন্তু বিসর্জন দেবার মাধ্যমে সে হলো সর্বোচ্চ শক্তিশালী ও দুর্বলতাহীনতা মানুষ। নার্সরা কাছে আসতে একটা ভাঙা মাটির ফুলদানি ছুঁড়ে মারল অন্তু। আমার কাছে আসবেন না, আপনাদের ভালোর জন্য বলছি। চলে যান, চলে যান। কি চাই আমার কাছে? প্রাণ নেবেন? না, এখন মরব না আমি। জয় আমিরের সাথে দেখা করা দরকার আমার। সে কোথায়? আসেনি? সে কি বেঁচে আছে? মরলে তার নিস্তার নেই। হাসরের একদম চেপে ধরব। কি পেয়েছে আমাকে? যা ইচ্ছে তাই না? অন্তুর মনে পড়ল, সে এখন আমির নিবাসে। এখানে তার সাথে একটা চমৎকার ব্যাপার ঘটে গেছে, কিন্তু ভেতরে এই ব্যথাটা সহ্য করা যাচ্ছে না। নার্সদেরকে আগেই বিদায় করা যাবে না। একটা উপকার নার্সরা তার করতে পারে। ঘুমের ঔষধ আছে? আছে, আছে। থাকলে দিন, তাহলে চিকিৎসা করতে দেব। সত্যি দেব। এনেছেন সাথে? আমি ঘুমাবো। ততক্ষণে যেন জয় আমির চলে আসে, কেমন? অন্তুর পরিকল্পনা হলো, ভুলিয়ে ভালিয়ে ওষুধ নিয়ে তারপর কাছে আসলে আক্রমণ করে তেড়ে দিবে। তার তো চিকিৎসার কোনো দরকার নেই। সে কিছুক্ষণ উন্মাদের মতো দলা পাকানো ভ্রূণের দিকে তাকিয়ে থাকলো। জোরে হাসলো কয়েকবার। তার খুবই আনন্দ লাগছে। অবশেষে সে পুরোপুরি নিঃস্ব হতে পেরেছে। এটাই তো উচিত। যার কাছে প্রায় কিছুই নেই, তার কাছে সামান্য কিছু থাকা উচিত নয়। থাকবে না মানে কিছুই থাকবে না। কিন্তু সে তারপরে যে স্বরে কেঁদে ফেলল চেহারা ভেঙে, তা সহ্য করা দায়। সেই কান্নার সুর ও মুখের আকুতি পথিব লাগে কেমন। জননদার মারাত্মক ক্ষতিগ্রস্ত। হাত পা কাঁপে, চোখ ঝাপসা হয় দেখলে। কি বিভৎস! নার্সদের নারীমন অস্থির হয়। জোরপূর্বক ধরে ড্রেসিং করা হলো। গল করে রক্ত আসছে। এই মুহূর্তে ভালো চিকিৎসার দরকার। কিভাবে বেঁচে থাকবে এই মেয়ে? আছেই বা কি করে? কি সহ্য করে এমন নির্লিপ্ত উন্মাদের মতো আচরণ করছে মেয়েটা? এত সুন্দর দেখতে, তার কণ্ঠস্বর কি মধুর লাগে শুনতে। তার সঙ্গে এসব কি ঘটেছে? নার্স দুজন একটা রিস্কি কাজ করেছে। অন্তুর জন্য স্বাস্থ্য উপযোগী খাবার তৈরি করে এনেছে। কিছু প্রয়োজনীয় ওষুধ নিজেরা কিনে এনেছে। হামজা তাদেরকে পাঠিয়েছে কেবল বাঁচিয়ে রাখার জন্য। অন্তুকে ধরে জোর করে সামান্য খাবার খাবার পর গল করে বমি করে ফেলল। বমির সাথে পিত্ত উঠে এলো। আঠালো মিউকাস এলো। বমির চাপে নিম্নদেশে টান পড়ায় কেমন অমানসিক আর্তনাদ করে অন্তু। শোনা যায় না সেই সব। বুকের মাঝখানটায় আঙুল চেপে ধরে পাগলের মতো শ্বাস ফেলে। কয়েকটা ঘুষিও মারল বুকের ওপর। বোধহয় হুমকি দিল, আর ব্যথা পাবি না, খবরদার। আমার সহ্য ক্ষমতার অনেকটা ওপর দিয়ে যাচ্ছে তোর তাণ্ডব। আবারও ধরে কিছুটা গরম দুধ ও স্যুপ খাইয়ে ওষুধ খাওয়ানো হলো। সেফটিয়াস্কোন, ডাইক্লোফেনাক এবং অবশেষে কেজিপাম দেওয়া হলো। অন্তুর হামাগুড়ির মতো এগিয়ে এলো তার বাচ্চার সামনে বসে। থুতনি ভেঙে হু হু করে কেঁদে ওঠে। এত অবহেলিত, কেমন ধুলোয় জড়ানো মেঝেতে পড়ে আছে, যে মেঝে তার অধিকার। অন্তু চাতকের মতো হাত বাড়ায়, অথচ সাহস হয় না ছোঁয়ার। থরথর করে কাঁপছে হাত। সে পেছায় কয়েক কদম। সে শুনতে পায় তাকে ডাকছে, মাম্মা, মা, মা, আম্মা। অন্তুর বুকের ওঠানামা অনিয়ন্ত্রিত হারে বাড়ল। নার্স দুটো ভয় পেয়ে দ্রুত প্রেসার মাপে অন্তুর। দমদম করে বাড়ছে তা। হৃদস্পন্দন অস্বাভাবিক। তাকে সরিয়ে আনার চেষ্টা করা হলো। ভ্রূণে হাত দিতে গেলে ক্ষুব্ধ বাঘিনীর মতো আক্রমণ করে উঠল অন্তু। খবরদার! ছুলে একদম জান নিয়ে নেব। ওর বাপ এখনো দেখেনি ওকে, ছোঁয়নি ওকে।
না, না, খবরদার না। আমাকে ডাকছে ও। ওর কাছে যাওয়া আমার দরকার। আমাকে কবে মারা হবে? খানিক পর অন্তু নিস্তেজ মতো কাত হয়ে শুয়ে পড়ল। একদৃষ্টে তাকিয়ে রইল রক্তের পিণ্ডের দিকে। চোখের পানি মেঝের ধুলোয় মিশে কাদা হয়ে উঠল। অন্তু নির্বিকার। চোখের দৃষ্টি নেই। কোথাও হারিয়ে যাচ্ছে। অন্তু দেখতেই থাকে তার নাড়িছেঁড়া ধনকে। লাল টকটকে থকথকে এক দলা। গুলি খাওয়ার ৫ দিন পর ৬ দিনের রাতে মনে হলো তার পিঠ বোধহয় অর্ধেক ক্ষয় হয়ে গেছে। কারণ বিগত কয়েক বছর যাবৎ সে শুয়ে আছে এই বেডে। এখন তার ওঠা দরকার। সে উঠতে গেলে নার্স তাড়া দিল। না, না, উঠবেন না। শুয়ে থাকতে হবে আপনাকে। প্লিজ উঠবেন না। সর শালি, দূর হয়ে যা। হাওয়া আসতে দে। কোবরা, তোল আমারে। সুস্থ সবল মানুষের পঙ্গু বানাতে সমিতি খুলে রাখছে এখানে। তোল। কবির ওকে তুলে হেলান দিয়ে বসালো। সিগারেট দে। ছেলেদের খুশি কে দেখে? বাইরে পুলিশ বসা, সেটা বড় কথা নয়। ওরা থেকে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। পাশের ওয়ার্ড ও কক্ষের রোগীর লোকজন ভয়ে ভয়ে এসে নিশ্চিত হয়ে যাচ্ছে তারা রাস্তা ভুল করে হাসপাতাল ভেবে কোনো রাজনৈতিক সম্মেলন অফিসে ঢুকে পড়েছে কিনা। জয়ের সিগারেট জ্বালিয়ে দেওয়া হলো। এক হাত আম সিলিংয়ে ঝুলছে। সে বসে যে উরুতে গুলি লেগেছে সেই পা দুলাচ্ছে আর সিগারেট টানছে। এটা মূলত একটা এক্সপেরিমেন্ট। প্রথমত পা দুলানোর ফলে পায়ে ব্যথা সয়ে যাবে। দ্বিতীয়ত বোঝা যাবে কতটা ব্যথা এখনো রয়ে গেছে। চলাফেরা করতে কতটুকু করা যাবে। ৬ দিনে মানুষ কথা বলতে পারে না ঠিকমতো। ৪ দিন আগেও লোকটা রক্তশূন্যতায় কোমায় যাবার পথে। নার্স রাগে গজগজ করতে করতে ডাক্তার ডাকতে গেল। কবির জয়কে ভুলেও খুশির সংবাদটা দিল না। এই মুহূর্তে পাগলা ঘোড়ার মতো ছুটবে। সে নিজেও যায় না। সে যথেষ্ট পরিমাণ খাবার, আলোর ব্যবস্থা করে দিয়ে এসেছে। সে শুধু সংকটপূর্ণ পরিস্থিতিটা বলল জয়কে। জয় সুস্থ হলে সে একবার নিয়ে যাবে ওখানে জয়কে। জয় দুজন পুলিশকে ডেকে নিয়ে দাঁত বের করে হেসে সালাম দিল। ব্যথায় শরীর ভেঙে আসার জো, এইসব তার জন্য নতুন না। বাড়িতে থাকলে এতক্ষণে কয়েকটা মরফিন বা হিরোইন গিলে একচোটে ঘুম দিলে ব্যথা গায়েব। সিনিয়র নার্সকে ডেকে নিয়ে বলল, ২-৪টা মাল মশলা দেন। এত সব ব্যথা বেদনা এক যুগ ধরে শুয়ে থাকে মোকাবেলা করার অভ্যাস আমার নেই। আসলে আমি ক্রিমিনাল তো। দ্রুত সুস্থ হয়ে আইনের হাতে নিজেকে সোপর্দ করতে হবে। ঠিক না দুলাভাই? ১০০ টিরিমলি সরি স্যার। মানে এক্সট্রিমলি সরিকে ১০০ টিরিমলি সরি বলতেছে, বুঝছো? নার্স বলল, ওগুলো নিষিদ্ধ, অবৈধ। এ অবস্থায় আমরা আপনাকে ওগুলো সেবন করতে দিতে পারি না। আপনার চিকিৎসা চলছে, খুব শীঘ্রই রিকভার করবেন বলে আশা করা যায়। ওসবের প্রয়োজন হবে না। কয় কি শালির মেয়ে? নীতিকথা আমার শরীরের চারপাশে ২ কিলোমিটার পর্যন্ত জায়গার মধ্যে আসে না। কারণ নীতিকথা হলো জীবাণু। আর আমি ডেটল সাবান দিয়ে গোসল করি। কবির, সিস্টারকে একটু সাঁতার শিখিয়ে আনতো। হেবি না? বলে আমি ডেটল সাবান দিয়ে গোসল করি। বাহ! পুলিশ দুজনকে পাশে বসিয়ে হেসে বলল, আপনারা কি দিনাজপুরের স্থানীয়? হুম। আগে দেখিনি, নতুন বদলি হয়েছেন নাকি? হ্যাঁ, মাসখানেকের মতো। সারা সরকারি চাকরির খুব খারাপ। কিন্তু আপনারা ভাগ্যবান পুরুষ। নিজের জেলায় বদলি হওয়া কম কথা না। আমাদের এরিয়াতেই নাকি? সে হাসতে হাসতে চা নাস্তা করিয়ে পুলিশদের জন্ম মৃত্যুর তথ্য এক করে ফেলল। কবির কাগজে মুড়ে বেশ কিছুটা হিরোইন গুঁড়ো করে কয়েকটা মারফিন ক্যাপসুল নিয়ে এসেছিল। তাপ দেওয়ার ব্যবস্থা নেই, সুতরাং ধোঁয়া হিসাবে ব্যবহার করা গেল না। এছাড়া এখন নেশা করা নয়, ব্যথা কমানো জরুরি। পানিতে মিশিয়ে ইনজেক্ট করলো। কিছুটা নাকে টেনে নিল। এরপর মারফিন ক্যাপসুল জিহ্বার নিচে নিয়ে শুয়ে রইল। এবার নিশ্চিন্ত লাগছে। সাধারণ ওষুধে তার পোষায় না। মাঝে ৪ দিন হামজার শরীর অচমকায় যেন একেবারে শিথিল হয়ে উঠেছিল। দুটো ডাক্তার তার পেছনে ৪টা দিন খুব খেটেছে। এর ফলে তার যে সমস্যা হলো, সে জয়কে দেখতে যেতে পারেনি। আর আরমিনের কোনো ব্যবস্থা করা যায়নি। এর মাঝখানে থানা থেকে বেশ কয়েকবার লোক এসেছে তার সঙ্গে দেখা করবার জন্য। এখনো যেইটুকু ক্ষমতা বাকি আছে তা দিয়ে ভাগানো হয়েছে। এর মাঝে সে একটা সিদ্ধান্ত পাল্টেছে। সে আরমিনকে দেবে না এমপির কাছে। আরমিনের করা ক্ষতির পরিমাণ অনেক। সুতরাং শাস্তি পুরো হয়নি। এত দ্রুত ওরকম পর্যায়ে ভয়াবহ মহিলাকে ছেড়ে দিলে হামজার ইমেজ নষ্ট হবে। সে আরমিনকে বহুদিন ধরে নিজের কাছে বন্দিনী করে রাখবে। রোজ খুন করবে একটু একটু করে।
এই দুনিয়ার খবর সে জানবে না। জয়কে হাসপাতালে থাকতে হবে এখনো বেশ কিছুদিন। ততদিনে সে সব ব্যবস্থা করবে। পরদিন সে প্রথমত এমপিকে কল করে বলল, মামা, আসছি আমি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তার ওপর জয়ের এই অবস্থা। আবার যত কিছু ঘটল, একটা আলোচনা দরকার। জয়ের বউ যা করেছে তা আমি মেনে নিতে পারছি না। আপনি ভালো মানুষ, ধৈর্য ধরেছেন। সেই মেয়ে লোকের সাথে কি করা হবে তারই আলোচনা করব আজ। এমপি যে কি খুশি হলেন, নিজের প্রাইভেট সময়ে ডেকে নিলেন হামজাকে। সে গেল রাত ১টায়। এমপি তখন নিজের বিনোদন ফ্ল্যাটে বিনোদনের রাত কাটাতে যান। নতুন নতুন দুটো মেয়ে থাকে সেবা যাবার জন্য। আর মদের যথেষ্ট পরিমাণ মদের বোতল। স্বর্গীয় অনুভূতি। হামজা মেয়ে দুটোকে বলল, তোমরা একটু রুমে যাও। ওরা এমপিকে ড্রয়িং রুমে রেখে রুমে গেল। হামজা গিয়ে বাইরে থেকে রুমের দরজা আটকে দিয়ে এলো। বিষয়টা বোঝার খুব একটা সময় এমপি পেলেন না। হামজা সময় নষ্ট করলেন না। সেটা ঝুঁকিপূর্ণ। একজন এমপির ব্যাপার স্যাপার। সে এমপিকে অ্যাসিড পান করালো। সালফিউরিক অ্যাসিড। এবং বড় ঘরের লোহা ইলেকট্রোপ্লেটিং এর কাজে ব্যবহৃত হয় এ পদার্থ। এমপি সাহেবের ঠোঁটে কিছুটা ঢেলে পড়ার সাথে সাথে ঠোঁট দুটো ফুরিয়ে গেল। মাংসের দলা হয়ে পড়ে আবার সেটুকু ক্ষয় হয়ে গেল। ঠোঁট ও মুখে মাংস নেই। হাড় বেরিয়ে গেল। তখনও এমপি হামজার পা দুটো জড়িয়ে ধরে আছেন। মুখ নেই জন্য আর্তনাদ করে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ নেই। হামজা তাকে বলল, মামা, আমি আপনার মুখটা ঝলসালাম একটা কারণে। এই মুখ দিয়ে আপনি জয়কে গুলি করার অর্ডার দিয়েছিলেন। একটা বার তো ভাবতেন জয়ের পেছনে হামজা দাঁড়িয়ে আছে। জয় তো একা না মামা। ওর গায়ে রক্ত ঝরানো মানে আমার বুকে লাথি মারা। তাই আমি আপনার পা দুটো কেটে নিব। হামজা কেটে নিল। অবশ্য আটকে রইল হাড়ের সাথে। তাতে সে অ্যাসিড ঢালল। ধোঁয়া উঠে গলে এড়িয়ে গেল শরীরের অঙ্গ। শেষে একটা ছোরা শুধু কণ্ঠনালীর মাঝে বরাবর গেঁথে দিল। অর্ধেকটার মতো অ্যাসিড তখনও বাকি। একটু ফিরিয়ে নিয়ে যাবার মানে নেই। এমপির পুরো শরীরে ফুল ছিটানো মতো করে ছিটিয়ে ঢেলে দিল সেইটুকু। ব্যাস, একটা সুন্দর এমপি কাবাব তৈরি হয়ে গেল। মাংস ঝলসানো বিশ্রী গন্ধে রুমটা ভরে উঠল। কিন্তু হামজা কোনো কিছু হাতে ধরে রাখতে চাইলে তাকে এখন অতিরিক্ত জোর প্রয়োগ করতে হয়। স্বাভাবিক শক্তিতে হাত শিথিল। বস্তু থাকে না। অ্যাসিডের রেজিস্ট্যান্ট গ্লাস বোতলটি পড়ে গিয়ে চুরমার হয়ে গেল। তা তোলা হামজার পক্ষে সম্ভব নয়। তার হাত কাঁপে। স্নায়ু নিয়ন্ত্রণহীন। মেয়ে দুটোকে সে সঙ্গে নিয়ে এলো। বলল, তার কাছে থাকলে প্রতি রাতের জন্য লাখ টাকা পেতে পারে তারা। কারণ সে নারীকে খুবই সম্মান করে। কম দামে সে কিনবে না তাদের। তবে এটা মিথ্যা কথা। হামজা ওদেরকে বড় ঘরের চুল্লি জ্বালানো হিসাবে ব্যবহার করবে। কোনো রকমে ঝুঁকি রাখা যাবে না। একমাত্র সাক্ষী ওরা। বাকি প্রমাণ সে নষ্ট করে এসেছে যথাসাধ্য। এ ঘটনার পরদিন যখন গোটা অঞ্চল তোলপাড় এমপির এমন মৃত্যুতে, হামজা তখন এমপির বাড়ির সোফায় মুখটা শুকনো করে বসে বিলাপ করছে। রাত ১০টা বাজে। লাশ দেখার মতো অবস্থা নেই। জয় খবর শুনে হাসলো সামান্য। বয়সে ভয়াবহ কাজটা করে ফেলেছে, ব্যাপার না। সে এখান থেকে সটকে পড়ে একেবারে সামনে গিয়েই দাঁড়াবে। অনেকগুলো দিন হামজার ডাক শোনা হয়নি। সে সে পুলিশ দুটোকে ডেকে বলল, আপনারা এখন মোট কয়জন আছেন? ৬ জন। আর আশেপাশে কিছু মোতায়েন আছে অবশ্যই। কেন জিজ্ঞেস করছো? বসুন, আর আমি আলাপ করি। সে তাদেরকে বলল, আপনাদের কাছ থেকে গত পরশুদিন আমি আপনাদের ঠিকানা পরিচয় জানলাম না? তারপর আমার ছেলেরা খোঁজ করে আপনাদের বাড়িতে পৌঁছে গেছে। কি বিচ্ছু ভাবুন। আসলে ওরা গেছে আপনাদের বাড়ির অবস্থা দেখতে। যদি ধরুন কোনো কমতি বা অভাব থাকে সেটা আপনারা চাইলে পূরণ করে দেওয়া হবে মামা দিয়ে। ও মামা মানে হলো টাকা। আমার ভাষা এটা। পুলিশেরা অবাক। টাকা মানে মামা? কিন্তু তারা জানে না জয়ের এইরকম আরো কিছু নিজস্ব ভাষা রয়েছে। থানা হলো শ্বশুরবাড়ি। কর্মকর্তারা তার শালা সম্বন্ধী, কেউ দুলাভাইও। তার ভাষায় স্যান্ডেল হলো চশমা। মেয়েদের কামিজ হলো পাঞ্জাবি। এইরকম বহুত কিছু। সে বলল, আর যদি ধরেন এটাতে রাজি না হন, তাহলে আপনাদের বাড়ির জনসংখ্যা কমানোর ফলে বাংলাদেশের পরবর্তী আদমশুমারিতে একটা অবদান রাখা হবে। আর যদি না চান বাংলাদেশের এই উপকার করতে, তাহলে আমি আজ রাতে কালটি খাবো এখান থেকে। আপনারা পেছনে থাকবেন। চাইলে বাকিদের সাথে আলাপ করে নিতে পারেন। শরীর তার অনুভূতিহীন প্রায়। খোঁচা মারলেও ব্যথা লাগছে না। চোখের পাতা তখনও কিছু ভারী। শরীরে দুটো দিন ভালো পরিমাণ ড্রাগ গেছে।
রাত ১টা বাজলো। উঠে লুঙ্গি পাল্টে নিল। গলার চেন, হাতের রিসলেট, বালা, ঘড়ি, ব্ল্যাক স্টোনের কালো আংটিখানা সব খুলে নেওয়া হয়েছিল, সেসব পড়ল। তার নাকি পায়ে প্রচণ্ড ব্যথা উঠল। টাকা খাওয়া দুটো নার্স ও ওয়ার্ড বয় এসে তাড়াহুড়ো লাগিয়ে দিল, এখনই একবার ব্যান্ডেজ খুলে দেখতে হবে, এক্স-রে করতে হবে। হাসপাতালে সরকারি এক্স-রে নিম্নমানের, বাইরে ডায়াগনস্টিক সেন্টারে নিতে হবে উন্নতমানের এক্স-রে করাতে। জয় সেই পুলিশ দুটোকে সঙ্গে নিল। তারা পাহারা দেবে যাতে জয় ভেগে যেতে না পারে। বাকিরা তখন ক্লান্তিতে ঝিমিয়ে। যে লোক ব্যথায় আধমরা এক্স-রে করাতে যাচ্ছে, হাঁটার ক্ষমতা নেই, সে কোথায় পালাবে? পালানোর উপায়ও নেই, চিকিৎসাও দরকার। তাছাড়া রাত আসে ঘুমানোর জন্য। জয়ের মতো ক্রিমিনালকে পাহারা দিতে হবে, তা ঘুম বোঝে না। ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছে জিপ অপেক্ষা করছিল, ছিনতাই করা জিপ। পুলিশ দুটো জয়কে তুলে দিল জিপে। জয় ছেলেদেরকে বলল, পরিবারগুলোকে ছেড়ে দে, ওদের দুটোর জন্য ভালো একজন গোরখোদক দেখে কবর খুঁড়িস। কবির অবাক হয়ে থাকে। ভাই! জয় অন্তু সে রক্তমাখা ওড়নাটা মুখে পেঁচাতে পেঁচাতে বলল, ওরা দেশের শত্রু কবির। আমার টাকা আছে বলে আমার মতো ক্রিমিনাল পার হয়ে যাবে, আরেকজনের না থাকলে সে মারা খাবে। এটা তো হলো না। তাছাড়া আমার কাছে ওদের সেটা ভরানোর মতো এখন টাকা নাই। তো কি হলো? বেঈমান কমলো দুটো, আর আমার টাকাও অপচয় হলো না। অপচয়কারী শয়তানের ভাই কবির। শয়তান আমার সম্বন্ধী। কবিরের পিঠ চাপড়ে বলল, যেখানে থাকিস সাবধানে থাকিস। চট্টগ্রামের পাহাড়ে টাহাড়ে ঘুরে আয় কিছুদিন, আবার দেখা হবে। জয় বাংলা। কবির জয়ের হাতে চাবি ধরিয়ে কেমন অপলুত কণ্ঠে বলল, জয় বাংলা ভাই, আপনার সুখের দিন সামনে। সত্যি কথা বলতেছি। যান না যান, আমার কথা মিলিয়ে নিয়েন। এখন কিছু বলবো না। ভাবিরে আমার সালাম জানায়েন। কবির আস্তে করে ছেড়ে দেয় জয়ের হাতটা। যতক্ষণ জয়ের জিপখানা দেখা গেল, কবির দাঁড়িয়ে রইল। তার চিন্তা হলো, জয় এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এক হাত আর্ম সিলিংয়ে বাঁধানো। এই সময় তাকে জয়ের প্রয়োজন, কিন্তু জয় কবিরের জীবন ঝুঁকিতে ফেলবে না। তাদেরকে এখন যার যার মতো লুকাতে হবে কিছুদিন। রাত শেষের দিকে জয়ের বুক কাঁপে বাড়ির সীমানায় পা রেখে। অন্তু বাচ্চাদের ব্যাপারে প্রশ্ন করলে কি জবাব দেবে সে? কিন্তু অনুশোচনায় মুখ রাখলে তো তার চলে না। সে গলা ফেলে ডাকতে ডাকতে তালা খুলল। আরমেইন! আরমেইন! অন্তু তড়িঘড়ি উঠে বসে। এসেছে জয়ামির সত্যিই? এই ৯ দিনে সে অসংখ্যবার আব্বু আর জয়ামিরের ডাক শুনেছে। দেখেছে পালাক্রমে দুজন এসে তার শিয়রে বসে। সেই সব ছিল ধোঁকা, কিন্তু এবার শব্দ করে খুলে গেল শালকাঠের কপাট দুটো। পুরো হলরুমে ৭টা মোমবাতি জ্বলছে, হলদে আলো। আরমিন পড়ে আছে মেঝের ওপর, পরনে একখানা ওড়না মাত্র। সারা মেঝেতে রক্ত। অন্তু শুয়ে আছে শুকনো রক্তের ওপর। জয়ের হাত ও হাঁটু জুড়ে শিরশির করে একটা কাঁপুনি নিচে নেমে গেল। তারপর বুক থরথর করে উঠে নিঃশ্বাসের গতি বাড়ল। একসময় তা প্রচণ্ড হলে আটকে এলো। কেবল অস্পষ্ট স্বরে ডাকে সে, আরমেন! জয় আমির! জয়! ঢোক গিলতে পারলেও জয় পা চালাতে পারে না। ওটা কি পড়ে আছে আরমিনের পায়ের দিকে? জয়ের মাথাটা চিড়ে উঠল। ওটা কি করাত? জয়ের মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করে ফেলল চিড়ে। বুকের ভেতর কি হচ্ছে? ওটা কি পড়ে আছে? এই রক্ত কিসের? আরমিনের কি হয়েছে? জয় থরথর করে কাঁপা খোঁড়া হাঁটু নিয়ে এগিয়ে গিয়ে আরমিনের সামনে ছেড়ে দেয়। ধপ করে মেঝেতে বসে। বসতে দেরি হলো। অন্তুর দেহটা এসে পাগলের স্রোত তরঙ্গের মতো তার বুকের ওপর আছড়ে পড়তে সময় নিল না। জয় একটু দুলে ওঠে, চোখটা শক্ত করে চেপে বুঝে নেয়। আরমিন হেরে গেল আজ। জয় আমির বলেছে এই জন্মে আরমিন তাকে ভালোবাসবে। ব্যাস, হেরে গেছে চ্যালেঞ্জ আরমিন। এই যে আছড়ে পড়া, শার্টটা খামচে ধরে হু হু করে কেঁদে ফেলা, জয়ের বুকের ভেতর ঢুকতে যেতে চাইবার যে উন্মাদ প্রচেষ্টা, কান্নার তরে জয়ের শরীরটা অন্তুর সাথে সমান হারে দুলে ওঠে। বুকের ভাঁজে ওঠা পশম। জয়ের কি এই সংক্ষিপ্ত জীবনে আর কিছু পাবার আছে? না, এই তো প্রাপ্তির খাতা পূর্ণ আজ। অন্তুর কান্না ধীরে ধীরে চিৎকারে রূপ নিল। সরু আর্তনাদে শিউরে উঠল আমির নিবাসের ভিত। জয়ের বা ভেতরে কি হলো? সে এক টানে অন্তুর গায়ে আলতো করে জড়ানো ওড়নাটা এক টানে খুলে ফেলল। সম্পূর্ণ অনাবৃত অন্তু। জয়ন্তর যৌন দ্বারে হাত ছুঁয়ে চুইয়ে আসা রক্ত হাতে মাখে। জ্বলন্ত কোনো ইঞ্জিনের মতো থরথর করে কাঁপে জয়ের হাত।
রক্ত থেকে দুর্গন্ধ আসছে। জয় প্রাণ ভরে সেই গন্ধ টেনে নেয় ভেতরে। তার দম পড়ে না, কিন্তু সেই দুর্গন্ধযুক্ত রক্তের ওপর টুপ করে 2 ফোঁটা জল পড়ে গুলিয়ে যায় রক্তের সাথে। জয় কাঁদে না, সে কাঁদতে পারে না, এখনো কাঁদছে না। মারির দাঁত আটকানো, শক্ত চোয়াল দেখে বোঝা যায়, কিন্তু চোখে পানি কেন? সে একদৃষ্টে সেই রক্ত দেখে আর বলে, আহ, আমার রক্ত, আরমিন, আমার রক্ত, হ্যাঁ, আমিদের এই রক্ত এটা। আরো 3 ফোঁটা পানি হাতের রক্তের প্রলেপে পড়ে রক্তের ঘনত্ব কমিয়ে আনে। জয় ডাকে, এই, এই, এটা কি অন্তু শুধু কাঁদে। জয়ের গোটা দেহ মির্গি রোগীর মতো কেঁপে কেঁপে ওঠে। জয় মেঝেতে পড়ে থাকা চাপড়া ধরা রক্ত তুলে হাতে মাখে, পাগলের মতো গায়ে মাখে। এই রক্ত তার। আরমিনের গর্ভস্থানে পাবার পর আবার পরিত্যাগ নাপাক রক্ত তার। সে হা করে বিশাল বিশাল শ্বাস ফেলে। তার দম ফুরিয়ে আসে। সে ভ্রূণর টুকরো হাতে তুলে তালুতে নেয়। না, সে বাপ হিসেবে কোলে নিতে পারবে না এটাকে। তত বড় হতেই দেওয়া হয়নি। গর্ভ ছিঁড়ে বের করে এনে এই নোংরা মেঝেতে ফেলে রাখা হয়েছে। এত কেন অবহেলিত তার রক্তরা আগে পরেই? একটুও কদর পেল না আমিরদের রক্ত কখনো? তার নিজের রক্তও সেই ছোটবেলা থেকে রাস্তায় রাস্তায় মিশে গেছে, মানুষ পায়ে মারিয়ে চলে গেছে। এই রক্তপিণ্ডের চোখ, নাক, কান কি বোঝা যাচ্ছে? এটা তার সন্তান, জয় আমিরের সন্তান এটা। সন্তান কেমন হয়? জয় তো জানে না। কবে হলো এসব? তার ঘরোয়ালি কি করে ফেলেছে তার সাথে? জয়ের তো কখনো সাহসই হয়নি এই আসমান সম আকাঙ্ক্ষাটুকু প্রকাশ করার। সেও কি সন্তানের বাপ হতে পারে? আরমিনের গর্ভে তার রক্ত স্থান পেতে পারে? শালীর মেয়ে বলেছিল এ জন্মে ভালোবাসবে না। ভালোবাসা কি? এই তো, আরমিনের ভেতরে সে স্থান পেয়েছে। এটা ছাড়া আর কি চাই জয় আমিরের? কিন্তু এভাবে তাকে গর্ভছাড়া কে করেছে? জয়ের চোখ অন্ধকার লাগে। হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বাড়ছে। শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে। সে কেমন অন্ধের মতো হাতড়ে বুকে টেনে নেয় অন্তুকে। বুকের সাথে এত জোরে চেপে ধরল, যেন যতক্ষণ আরমিন তার কলিজা ছিঁড়ে ভেতরে না ঢুকবে, সে কিছুতেই এই আরমিনকে বুক থেকে আলগা হতে দেবে না। আমি বলেছিলাম না আপনাকে, আমার রবের লাঠি আওয়াজহীন হয়। তিনি বিচার করলে এই জগতের কোনো শক্তি তা এড়াতে পারে না। আমি বলেছিলাম আপনাকে, তিনি মহাবিচারক। তার বিচারে একটুও ইনসাফ থাকে না। কি করেছেন আপনি? মেরে ফেলেছেন বাচ্চাগুলোকে। আরমিনকে চুপ করানো দরকার। জয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমিন নিবাসের ছাদ উপেক্ষা করে 21টা বছর পর সে সৃষ্টিকর্তার তরে আকাশের পানে তাকায়। কেউ আছেন ওখানে? সত্যিই আছেন নাকি? কে আছেন? উনি ডাক শোনেন? তিনি বিচারও করেন? কেমন বিচার করেন সেই সত্তা? মহাবিচারক তিনি। কিন্তু আজ কি তার বিচারে একটু ভুল হয়নি জয় আমির? কিন্তু তিনি তো ভুল করেন না, ভুলের ঊর্ধ্বে। তবু আজ একটা গরমিল কেন হলো বলুন না? বলুন, বলুন, আমাকে বলুন। আমি আপনার স্ত্রী বলে, যাকে কখনো স্বামী হিসেবে মনকে মানাতে পারলাম না, সেই পুরুষের স্ত্রী হওয়ার মাসুল কেন দেব আমি? কেন দেব? অন্তু চিৎকার করে কেঁদে ওঠে। জয় ঢোক গিলে দুটো। অন্তুকে একদম মিশিয়ে ধরল বুকের মাঝে, যেন ছেড়ে দিলেই হারাবে। আর তা না হতে দেওয়া সূর্যকে রাতে দেখার মতোই অসম্ভব জয়ের জন্য। অন্তুকে আরো একটু বাহু ডোরে আঁকড়ে নিল, বুকের মাঝখানটায় চেপে ধরে ফিসফিস করে বলল, সেদিন কাজী সাহেব তোর খোদার নামের কালেমা পাঠ করে তোকে আমার সাথে জুড়িয়েছিলেন, মনে আছে? আজ আমার সবকিছু অর্ধেকটাও তোর। আরমিন, আমার পাপ, তাপ, অভিশাপ সবতে তোর ভাগ লেখা হয়ে গেছে। তোর ভেতরে সবটুকু ঘেন্না শুধু আমার। আমার পাপের অর্ধেক তোর। এই উপন্যাসটা শেষের দিকে এত কষ্ট কেন? জয় আমিরকে তো আমরা এত দুর্বলভাবে দেখতে চাইনি, তাই না বলো? জয় আমিরের জন্য প্রচুর কষ্ট লাগছে। সে সব হারায় ফেলল। শেষে তার শেষ বংশধরটাকেও হারায় ফেলল। খুবই কষ্ট লাগছে জয় আমিরের জন্য। যাই হোক, তোমাদেরকে আর এখন লাইক, কমেন্ট, শেয়ার করতে বলব না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও বলব না। আল্লাহ হাফেজ।